এটাই আমার হুকুম। পানি একটু কমলে আমার সাদা শার্টটাকে ওটার মালামাল সহ নিয়ে আসবে তুমি। ওটাকে রামাহতে পৌঁছে দেবে। শুনেছ আমার কথা? শুনেছি ইনকো সাজানা। তবে আমার মন ভেঙে গেছে। তবুও আমার হুকুম মানবে তুমি তাম্বুসা? মানবো ইনকো সাজানা। কারণ আমি জানি না মানলে আকাশ ভেঙে পড়বে আমার মাথায়। রাজার হুকুম ছিল আমরা যেন নদী পার হবার চেষ্টা না করি, এমনকি পার হতে পারলেও না। তবে আমার ধারণা খুব শীঘ্রই জুলুল্যান্ডে আপনার সন্তানদের কাছে ফিরে আসবেন আপনি। তাই বলছিলাম আগামী সকাল পর্যন্ত অপেক্ষা করলেই ভালো হতো না? তখন পানিও আরও নেমে যেত, আপনার যাত্রাও নিরাপদ হতো। তখন একটু ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে টাম্বুসার সরাসরি চোখের দিকে তাকিয়ে র্যাসেল প্রশ্ন করল, আচ্ছা টাম্বুসা, আমাকে বলেছিলে ইবু বেশি পালিয়ে গেছে। তাহলে ঘন্টা কয়েক আগে সৈন্য নিয়ে সে এই নদী পার হলো কিভাবে এবং কেন? ওই যে মাটিতে ওর পায়ের দাগ দেখছি আমি। মাথা নিচু করে টাম্বুসা বলল, আমি জানি না ইনকো সাজানা। আগামী কাল সাদা ষাটটাকে রামাহতে নিয়ে আসবো আমি, একাই আসবো। হ্যাঁ তাই এসো। কিন্তু যদি ওখানে আমাকে খুঁজে না পাও, বের করবে ইবুবেসি কোথায় আছে। দরকার হলে বর্ষার সাহায্য নেবে। খুঁজে বের করবে আমাকে আর এই সাদা সর্দার ডরিওকে। টাম্মুসা বলল, আপনার কথার অর্থ আমি বুঝিনি। তবে আপনাকে খুঁজবো আমি, নিশ্চিত থাকুন। রামাহতে না পেলে সারা তল্লাট উল্টে পাল্টে ফেলব। দরকার হলে জুলুল্যান্ডের সমস্ত বর্ষা ডেকে আনবো আমি। তাহলে বিদায় টাম্বুসা। ক্যাপ্টেনদেরও আমার হয়ে বিদায় বলে দিও। ওদের জানিও আমার ইচ্ছা ফিরে যাক ওরা। রাজা ও বাকি সবার জন্য আমার ও সাদা সর্দারের আশীর্বাদ রইল। কাল রামাহতে আবার আমাদের দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। বলে রিচার্ডকে নিয়ে পানিতে নেমে গেল র্যাসেল। পেছনে সরে দাঁড়িয়ে র্যাসেলকে বায়াতে দিল টাম্বুসা। গর্জন তুলে ছুটছে কাদায় লাল হয়ে থাকা নদীর পানি। তবে স্রোত থাকলেও নদী পার হতে তেমন একটা ঝামেলা হলো না। মাঝে একবার কেবল র্যাসেলের ঘোড়াটার পা হলকে গেল। অবশ্য সেটাও কয়েক গজ এগিয়ে নিজে থেকেই সামলে নিতে পারল। ফলে কোনো ঝামেলা ছাড়াই ওপারে চলে গেল র্যাসেল আর রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিচার্ড বলল, অবশেষে মুক্ত। আর ভয়ের কিছু নেই র্যাসেল। বলে র্যাসেলের দিকে তাকালো রিচার্ড। দেখলো ফ্যাকাশে হয়ে আছে র্যাসেলের চেহারা। সামনে ঝুঁকে গেছে ও, এমনভাবে স্যাডলের পমেল আঁকড়ে ধরে আছে যেন এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। লাফিয়ে সামনে বাড়ল রিচার্ড। কি হয়েছে র্যাসেল? স্রোত দেখে ভয় পেয়েছ? অসুস্থ লাগছে? কি হয়েছে? কয়েক কয়েক মুহূর্ত ওভাবেই থাকলো র্যাসেল। তারপর যেন নিজেকে ফিরে পেল। ধীর নিচু কণ্ঠে বলল, জুলুদের মাঝে এতদিন থেকেছি, ইনকো সাজানার অভিনয় করেছি, কিন্তু এখন মনে হচ্ছে আসলেই ইনকো সাজানার ক্ষমতা আমার ভেতর কাজ করা শুরু করেছে। পানি পার হবার সময় বাবা আর মায়ের কণ্ঠ শুনেছি আমি। মনে হলো তারা যেন আমাকে ডাকছে। ভীষণ যন্ত্রণা আর ভয়ের ভেতর আছে ওরা। প্রায় 1 মিনিটের মতো ওদের কণ্ঠ শুনেছি। মনে হলো তোমাকে নিয়েও কিছু একটা বলল তারা। তারপরই মনে হলো ঠান্ডা একটা বাতাসের ঝাপটা এলো। অপার্থিব বাতাস। আমাদের চেনা জানা কোনো কিছু সেটা নয়। এরপরই মুছে গেল সব। আমার মাথাও শূন্য হয়ে গেল। কিভাবে নদী পার হয়েছি বলতে পারবো না। সংবিত ফিরল তোমার ডাকে। দেখলাম এপারে দাঁড়িয়ে আছি আমি। হেসো না রিচার্ড, আমি সত্যি বলছি। আসলেই কাফিরা ঠিক বলে। আসলেই মনে হয় আমার ভেতর
কিছু একটা আছে। তোমার আসার খবরও আমি অনেক আগেই পেয়ে গিয়েছিলাম। না, হাসবো কেন? আমি তো অন্তত জানি যে আর 10টা মেয়ের চেয়ে অনেক ভিন্ন তুমি, বলল রিচার্ড। র্যাসেলের অস্বস্তির খানিকটা ওর ভেতরও ঢুকে গেছে। অস্বস্তিটা ওর ভেতর বয়ে দিল ভয়ের চোরাচোত। রিচার্ডের কণ্ঠে তা লুকানো রইল না। রিচার্ড বলে চলেছে, জুলিদের সাথে অনেক দিন ছিলে অসম্ভব চাপের ভেতর। হয়তো তার প্রভাবেই অমন কল্পনা খেলে গেছে তোমার মাথায়। হয়তো। প্রার্থনা করি সেটাই যেন হয়। কয়টা বাজে? হঠাৎ প্রশ্ন করল র্যাসেল। সূর্যের অবস্থান দেখে রিচার্ড বলল, আনুমানিক 6:15। তাহলে তো অন্ধকার নামার আগে রামাহতে আমরা পৌঁছাতে পারবো না, বলল রাসেল। তা হয়তো পারবো না, কিন্তু উজ্জ্বল জ্যোৎস্না পাবো। চাঁদ বেশ বড় আছে এখনো, বলল রিচার্ড। একবার কেঁপে উঠল রাসেল। বলল, হ্যাঁ, বড় চাঁদ। জানি না বাড়ি ফিরে কি দেখব চাঁদের আলোয়। সন্ধ্যার লালিমা অনেক ঝোপঝাড় আর ঝিরি পার হয়ে সন্ধ্যার লালিমা গায়ে মেখে অনেক ঝোপঝাড় আর ঝিরি পার হয়ে এগিয়ে গেল ওরা। অন্ধকার নেমে এলো একসময়, গতি কমে গেল ওদের। তারপর চাঁদ উঠল। উজ্জ্বল রূপালী আলোয় ওরা পৌঁছে গেল রামাহয়ের আগের বিস্তীর্ণ ঘেঁষো সমতল ভূমির প্রান্তে। চাঁদের আলোয় রূপালী বর্ণ ধারণ করেছে বিশাল প্রান্তর, কিন্তু ফ্যাকাশে দেখাচ্ছে রাসেলকে। এই লম্বা পথে ওদের তেমন কথা হলো না, অথচ কত কথা জমেছিল রিচার্ডের মনে। কথার ঝর্ণাটা হঠাৎই যেন শুকিয়ে গেছে। যা হোক, রামাহয়ের কাছে চলে এসেছে ওরা। কিন্তু ভীষণ নীরব হয়ে আছে রামাহ। লোকজনের কোনো সাড়া শব্দ নেই, কোথাও আলো জ্বলছে না। চার্চে এই সময় সন্ধ্যার প্রার্থনা হয়, তার আগে ঘণ্টা বাজে, কিন্তু ঘণ্টিটাও নীরব হয়ে আছে। নিষ্প্রাণ হয়ে আছে পুরো এলাকা। রিচার্ড, কোথাও কেউ নেই কেন? রামাহ এর তো কোনো ক্ষতি হয়নি দেখছি, কিন্তু এমন নিথর হয়ে আছে কেন চারদিক? কেবল মাথা নেড়ে নিজের অজ্ঞতা অজ্ঞতা প্রকাশ করল রিচার্ড। কি বলবে বুঝতে পারছে না। ঘোড়া থেকে নেমে বাড়ির দিকে এগুলো ওরা। ঠিক তখনই বারান্দা থেকে ছুটে পালালো একটা স্টাইপড হায়না। ভীরু পায়ে রিচার্ডের হাত ধরে এগুলো রাসেল। খোলা দরজা পার হয়ে ঘরে ঢুকলো। তারপর সোজা চলে গেল বাবা মায়ের বেডরুমে। খোলা জানালা দিয়ে আসা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে আছে ঘরটা। জায়গায় জমে গেছে রাসেল। মূর্তির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। রিচার্ডের মনে হচ্ছে যেন 1 বছর পার হয়ে গেল। রাসেলের মুখ বন্ধ। মুখ খুলল রিচার্ড। মেঝেতে এক জুলু সৈন্যকে পড়ে থাকতে দেখে ও বলল, জুলুরা মেরে ফেলেছে তোমার বাবা মাকে। না, জুলুরা না, ইসমাইল মেরেছে ওদের। ইসমাইল বলে মেঝেতে পড়ে থাকা গন্ডারের শিংয়ের একটা দণ্ড দেখালো রাসেল। এই জিনিসটা খুব ভালো করে চিনি আমি। এটা সবসময় ইসমাইলের হাতে থাকে। ওই আসল ইন্ধনদাতা। জুলুদের এই কাজ করার সাহস কখনোই হবে না। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে বলল রাসেল, একটু ভাবতে দাও। শয়তানটা যদি এই কাজ করেই থাকে, তাহলেও বিনা স্বার্থে এই হীন কাজ সে করেনি। নির্ঘাত আশেপাশে কোথাও লুকিয়ে আছে ও। অবশ্যই তোমাকে তুলে নিতে চায়। রাসেল, এখনই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, এখনই। ডারবানের দিকে রওনা হওয়া উচিত আমাদের। সাদা লোকেরা তোমাকে নিরাপত্তা দিবে, বলল রিচার্ড। শীতল কণ্ঠে রাসেল জিজ্ঞেস করল, বাবা বাবা মাকে কবর দেবে কে? জানি না, কিন্তু মৃতদের জন্য কিছু করার চেয়ে যারা বেঁচে আছে তাদের প্রাণের চিন্তা আগে করাটা বেশি জরুরি।
পরে আমি ফিরে এসে যা করার করব। মনে হয় ঠিকই বলেছ, বলে হাঁটু মুড়ে মৃত বাবা মায়ের পাশে বসে তাদের আত্মার মাগফিরাতের জন্য খানিক প্রার্থনা করল রাসেল। তারপর উঠে ওদের কপালে শেষবারের মতো বিদায়ী চুমো এঁকে দিল ও ঘুরে দাঁড়ালো। তখনই চোখে পড়ল জুলু যোদ্ধার অ্যাসেগাইটা। ওটা তুলে নিল রাসেল, কিন্তু চৌকাঠ পার হতে পারল না। হেলে পড়ল রিচার্ডের বাহুর ভেতর। নিজেকে আর ধরে রাখতে পারছে না, ডুকরে কেঁদে উঠল। সব শেষ হয়ে গেছে রিচার্ড, সব শেষ। আপন বলতে এক কেবল তুমিই আছো এখন, কিন্তু তোমাকেও যদি নিয়ে যায় তখন কি হবে? কি নিয়ে বাঁচবো আমি? বলতে বলতে ঝরঝর করে কান্না নেমে এলো রাসেলের দু চোখ দিয়ে। তখনই রাসেল খেয়াল করল বারান্দায় হঠাৎ উদয় হয়েছে কিছু লোক। কেউ একজন কাফরিদের ভাষায় হুকুম করল, ধরো, বেঁধে ফেলো ওই সাদা লোকটিকে। সাথে সাথে নড়ে উঠল তারা। রিচার্ড একটা শব্দ উচ্চারণ করার আগেই ওকে ধরে বেঁধে ফেলল ওরা। তখন রাসেলের মনে হলো ওরা নির্ঘাত জুলু। সাহস ফিরে পেল ও। বলল, কারা তোমরা? ইনকো সাজানা আর তার ভিতের দিকে হাত তোলার সাহস তোমাদের হলো কি করে? কালো লোকগুলোর মধ্যে একটা গুঞ্জনধ্বনি উঠল। ফাঁকা তৈরি হলো ওদের মাঝে। এগিয়ে এলো একজন। সে হচ্ছে ইসমাইল। বলল রাসেল, এরা আমার লোক। আমরা দেখেছি লোকটি তোমার গায়ে হাত দিয়েছে, তাই ওকে ধরেছে এরা। দেখেছ নিশ্চয়, বিকালে এখানে একটা ভয়াবহ অঘটন ঘটে গেছে। তোমার বাবা মাকে মেরে ফেলেছে জুলুরা। ডিনগানের হুকুমে ওদের নিতে এসেছিল তারা। আমার আসলে বলা উচিত, তোমার বাবাকে মেরেছে আর তোমার মা ওদের সাথে যেতে চাইছিল না। খুব অসুস্থ ছিল সে, টানাটানি সইতে পারেনি, শক পেয়ে মারা গেছে সে। আমি জানতে পেরেছি এদিকেই আসছো তুমি, তাই এখানে চলে এসেছি। বাকিটা তো জানোই। ইসমাইল ইংরেজিতে বললেও ওকে জুলু ভাষায় উত্তর দিল রাসেল, আমি সবই জানি নিশাচর। জানি আমার বাবা আর মা মারা গেছে তোমার হুকুমে এবং তোমার সামনে। তাদের আত্মা আমাকে বলে গেছে সেই কথা। এই অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দিলাম আমি। হাতের বর্ষাটা দিয়ে ইসমাইলকে দেখিয়ে ঘোষণা করল রাসেল। বলে চলেছে, স্বর্গ আর মর্ত সাক্ষী রইল, এর মৃত্যুদণ্ড জারি করেছি আমি। জুলু জাতি, শোনো, শোনো। বহুদূরে নিজের আসনে বসে থাকা রাজা ডিনগান, সমস্ত ইন্দুনা আর সব জুলু ক্যাপ্টেন। ইনকো সাজানার হুকুম, এই নিশাচর ইবুবেসিকে মৃত্যুদণ্ড দিয়েছি আমি। এই লোকের কারণে রক্ত ঝরেছে, ঝরেছে আমার নিজের বাবা মায়ের রক্ত। অভিশাপ নামবে এবার, ইনকো সাজানার অভিশাপ। নিশাচর, হুকুম জারি হয়ে গেছে। এবার মরার আগে তোমার যা যা করার করে নাও। আর তোমরা নিশাচর ইবুবেসির ভিতরা, মনে রেখো, যদি আমার বা এই সাদা সর্দার ডরিওর কোনো ক্ষতি তোমরা করো, তাহলে তোমরাও মরবে, তোমাদের প্রত্যেকেই মরবে। এবার বলো, তোমার শেষ ইচ্ছা কি নিশাচর? দীর্ঘতা দেখাতে চাইল ইসমাইল। বলল, আমার যা বলার মাফুটিতে গিয়ে বলবো। অসভ্য জুলুদের মতো তোমাকে ভয় পাই না আমি। আর ডিনগানের কথা বলছো, সেও এখান থেকে বহু দূরে আছে। আমার সাথে শান্তভাবে যাবে কিনা বলো। তোমাকে আঘাত দিয়ে অপমান করে নিতে চাই না আমি। তবে যেভাবেই হোক না কেন, যেতে তোমাকে হবেই। ডরিওকেও যেতে হবে। ঝামেলা করলে একে এখনই মেরে ফেলবো। বুঝে নাও রাসেল, আমার লোকেরা তোমাকে ভয় পেতে পারে, কিন্তু ওই লোকটার গলা কাটতে দ্বিধা করবে না কেউ, বলল ইসমাইল। তখন মাটিতে পড়ে থেকেই রিচার্ড বলল, আমাকে নিয়ে ভেবো না, তোমার জন্য যেটা ভালো সেটাই করো। ইসমাইলের সাথের লোকগুলোর চেহারার দিকে তাকালো রাসেল। বই পড়ার মতো পড়ে নিল ওদের মন। অবশ্য এটা সবসময়ও পারে। ওদের দেখে বুঝলো ইসমাইল যাই বলুক, ও নিজে বললে ওকে অবশ্যই চলে যেতে দেবে ওরা। কিন্তু আসলেই রিচার্ডকে
খুন করতে ওদের হাত কাঁপবে না। তাই রিচার্ডের প্রাণ ওর কাজের উপর নির্ভর করছে বুঝে নেটিভদেরও বলল, ইবুবেসির ভিতরা সর্দার ডরিওকে দাঁড় করাও। ইসমাইলের দিকে না তাকিয়েই র্যাসেলের হুকুম তামিল করল ওরা। দাঁড় করিয়ে সে রিচার্ডকে। বাইরে চলে গেল ইসমাইল। তখন কয়েকজন লোক র্যাসেলের সাথে রেখে ইসমাইলের পেছন পেছন বাগানে চলে গেল বাকিরা। এই মুহূর্তে ওদিক থেকে তুমুল ঝগড়ার আওয়াজ আসছে, তবে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটুকুই কেবল র্যাসেল বুঝল যে ইসমাইল ওর লোকদের কিছু একটা করতে বলেছে, কিন্তু সেটা মানতে নারাজ ওরা। তাই ভীষণ রেগে গিয়ে ওদের সাপ সাপান্ত করছে ইসমাইল। হঠাৎ ভেসে এলো বন্দুকের গুলির আওয়াজ, সাথে তীব্র যন্ত্রণাকাতর চিৎকার। বোঝাই যাচ্ছে হুকুম না মানায় সর্দার লোকটিকে গুলি করেছে ইসমাইল। মাটিতে পড়ে গেছে সে। যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে তার চেহারা। এই সেই লোক যে ইসমাইলকে কুকুর সংক্রান্ত সংক্রান্ত ঘটনাটা বলেছিল। ওদিকে প্রচণ্ড আতঙ্কে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে র্যাসেল। ও ভাবছে রিচার্ডকেই বুঝি কিছু করে বসেছে ইসমাইল। তখন বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, দুশ্চিন্তা করবেন না ইনকো সাজানা, সর্দার ডরিয়ে ওর কিছু হয়নি, নিশ্চিন্ত থাকুন। আমাদের তরফ থেকে ওর কিছুই হবে না। ওকে প্রাণ দিয়ে রক্ষা করব আমরা। আর এদিকের ঘটনা হচ্ছে, হুকুম না মানায় আমাদের একজনকে মেরে ফেলেছে ইবুবেসি। তবে তারপরও সাদা সর্দারকে নিয়ে চিন্তা করবেন না। আমাদের কারণে তার কোনো বিপদ হবে না। আপনার ঘোড়াটা প্রস্তুত। আপনি দয়া করে আসুন জোলা, নইলে আমাদের আরও লোক মেরে ফেলবে ইবুবেসি। বের হয়ে এসে ঘোড়ায় চলল র্যাসেল। রিচার্ডকে আগেই ঘোড়ায় উঠিয়ে দেয়া হয়েছে। পিছমোড়া করে বাঁধা ওর হাত পা ও চামড়ার দড়ি দিয়ে বাঁধা। ওর পাশ দিয়ে যেতে যেতে শুনল রিচার্ড বলছে, আমি কিছুই করতে পারছি না। সাবধানে থেকো র্যাসেল, মনে রেখো আমাদেরও সময় আসবে। বিড়বিড় করে র্যাসেল বলল, হ্যাঁ, আমাদের সময় আসবে, আর ওরটা শেষ হবে। র্যাসেল শুনতে পেল বহু কিছু ব্যাখ্যা দিচ্ছে ইসমাইল, অনেক কিছুই বলছে, কিন্তু ওসবে কান দিল না র্যাসেল। ওর মাথা ফাঁকা হয়ে আছে। ও কেবল এতটুকুই অনুভব করলো, অনেক লম্বা একটা সময় ধরে যাচ্ছেই। র্যাসেলের ক্লান্ত ঘোড়াটা এক সময় থামল। পেছনে ঘোড়া থেকে নেমে এলো র্যাসেল, কিন্তু হাঁটার শক্তিও ওর নেই। এক মহিলার সহায়তায় ঘরে নেওয়া হয়েছে ওকে। র্যাসেলের শুধু এটুকুই মনে আছে যে মহিলাটি ওকে স্পর্শ করতে খুব ভয় পাচ্ছিল। ঘরে ঢোকার পর আর কিছু মনে নেই। ঘুমিয়ে পড়েছে বা জ্ঞান হারিয়ে ফেলেছে ও। র্যাসেলের ঘুম ভাঙল পরদিন। চারদিকে চোখ বুলিয়ে দেখল কাফ্রি পদ্ধতিতে বানানো মাটির একটা ঘরে আছে ও। মাটি দিয়ে বানানো হলেও ঘরটা বেশ বড় ও মজবুত। অন্দর সজ্জায় ইউরোপিয়ান আবহ ফোটানোর চেষ্টা স্পষ্ট। ঘরে এমনকি কাঠের তৈরি চেয়ার টেবিলও আছে। ছোট একটা জানালাও আছে, তাতে ঝুলছে নলখাগড়ায় বুনে বানানো পর্দা। ঘর থেকে ধোঁয়া বের হওয়ার জন্য মাথার উপর আছে 1.5 ফুট ব্যাসের গোলাকার একটা স্মোক হোল। সেটা দিয়ে রোদ ঢুকেছে ঘরে, অর্থাৎ এখন দিনের মধ্যভাগ। ধীরে ধীরে আগের রাতের চিতি ফিরে এলো ওর। মরে যেতে ইচ্ছে করছে র্যাসেলের। পাশেই রাখা আছে অ্যাসেগাইটা। ওটা তুলে নিল। ধারালো প্রান্তটা স্পর্শ করে দেখল। ইচ্ছে বুকে বসিয়ে দিবে। তখন ও ভাবল, রিচার্ড তো বেঁচে আছে, তাহলে ও কেন মরবে? তার উপর আত্মহত্যা মহাপাপ। কাজেই উঠে বসল ও। টেবিলের উপর কিছু খাবার আর একটা গ্লাসে মাঠা রাখা আছে।
জোর করে ওসব খেলো রাসেল। তারপর আবিষ্কার করলো ঘরের এক কোণে একটা কাঠের বোলে পানি রাখা আছে। ও দিয়ে হাত মুখ ধুয়ে পোশাক আশাক ঠিক করে নিল ও। বোলের পাশে চিরুনিও রাখা আছে একটা। সদ সদ্য ব্যবহার করলো সেটার। তারপর গেল দরজার কাছে। সেটা বাইরে থেকে লাগানো নেই দেখে দরজা খুলে বের হয়ে এলো ও। মজবুত একটা পাথুরে দেয়াল দাঁড়িয়ে আছে এই বাড়িটাকে ঘিরে। দেয়ালে কাঠের তৈরি শক্তপোক্ত একটা দরজা আছে, তবে সেটা বাইরে থেকে বন্ধ। উঠান লেপা হয়েছে পিঁপড়ে ঢিবির মাটি দিয়ে। সেটাকে আবার পলিশ করে নেটিভদের প্রচলিত রীতি অনুযায়ী কালো করে তোলা হয়েছে। দেয়ালের ঘেরের ভেতর ক্রালের পাশেই দাঁড়িয়ে আছে বিশাল এক গাছ। সেটার ছায়ায় একটা বেঞ্চ পাতা। করার কিছু না থাকায় ওটাতেই গিয়ে বসলো র্যাসেল। কিছুক্ষণ পর দরজার বোল্ট সরে গেল, অর্থাৎ নজর রাখা হয়েছে ওর উপর। ওকে জাগতে দেখে এখন লোক আসছে ভেতরে। ভেতরে এলো ইসমাইল। ওর দিকে তাকিয়ে র্যাসেল ভাবল এই লোকটি ওর বাবা মায়ের খুনি। কষ্ট ওকে কাবু করতে পারছে না, বরং ওর সমগ্র অস্তিত্ব দখল করে নিচ্ছে শীতল রাগ। আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে এলেও ইসমাইলের চেহারায় অপরাধবোধ খুব একটা লুকানো থাকছে না। অপরদিকে অনর বসে আছে রাসেল। উমগুন গন্ধর্লভূতে বিচার শুরু করার সময় যেমন থাকতো ঠিক তেমন, একেবারে নির্বিকার। হ্যাট খুলে র্যাসেলকে বাউ করল ইসমাইল, কিন্তু কোনো জবাব দিল না র্যাসেল। তারপর ইসমাইল নিজেই বলা শুরু করলো, এখন তোমাকে বেশ সতেজ দেখাচ্ছে। আশা করি রাতে ভালো ঘুমিয়েছ। তোমাকে নিয়ে একটু চিন্তাই ছিলাম আমি। কারণ একে তো বহুদূরের পথ পাড়ি দিয়েছ, তার উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে তোমার সাথে। তবে এর একটা ব্যাখ্যা আছে আমার কাছে। আসলে যা হয়েছে তাতে আমাকে দোষ দেয়া যাবে না। ওই মূর্খ জুলুগুলোই আগ্রহের আতিশয্যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। প্রতিটা বাক্যের শেষে একবার করে থামল ইসমাইল। আশা কোনো একটা জবাব বুঝি দেবে রাসেল, কিন্তু ওর মুখে কথাই ফুটল না। শেষে ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে গেল সে। এমন সময় অ্যাসেগাইটা হাতে তুলে নিল রাসেল। বেলেটটা পরীক্ষা করতে করতে হঠাৎ প্রশ্ন করল, কার রক্ত লেগে আছে এতে? আপনার? সামান্য একটু। হ্যাঁ, আমারই রক্ত। তোমার বাবা যে কাফরি গর্ধবটাকে গুলি করেছে, দুর্ঘটনাবশত ওর হাত থেকেই ছুটে এসে আমার গায়ে লেগেছিল এই অ্যাসেগাইটার ফলা। চেহারায় তৈরি হওয়া ক্ষতটা দেখিয়ে সাফাই দিল ইসমাইল। বেঞ্চের পায়ায় ফলার রক্ত লাগার জায়গাটা ঘষতে শুরু করলো রাসেল। এই দেখে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল ইসমাইল। দ্বিধাগ্রস্ত কণ্ঠে রাসেলকে জিজ্ঞেস করলো, কি করছো? হাতের কাজ থামিয়ে রাসেল বলল, আমি চাই না আপনার রক্ত আমাকে কশলিত করুক, এমনকি মরে যাওয়ার সময়ও না। বলে আবার ফলা ঘষায় মন দিল রাসেল। আরও বেশি বিভ্রান্ত হয়ে গেছে ইসমাইল। মরে যাওয়া মানে? কি বোঝাতে চাইছো? খুলে বলো তো। জুলুদের জিজ্ঞেস করুন গিয়ে, ওরা আমার কথা বোঝে। আর ওদের জিজ্ঞেস করার সময় না পেলে ওপারে গিয়ে আমার বাবা মাকে জিজ্ঞেস করবেন। ফ্যাকাশে হয়ে গেল ইসমাইলের চেহারা। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করলো সে। বলল, ওঝাগিরি বাদ থাক, কাজের কথায় আসি। যা বলছিলাম, তোমার বাবা মায়ের মৃত্যুতে আমার কোনো হাত নেই, বরং ওদের বাঁচাতে গিয়ে আহত হয়েছি আমি। তাই? তাহলে আপনার পেছনে ওদের দুজনকে দাঁড়িয়ে মাথা নাড়তে দেখছি কেন? কেন তারা আপনাকে দোষী বলছে? শান্ত কণ্ঠে বলল রাসেল। ভীষণ চমকে উঠল ইসমাইল। আতঙ্কিত দৃষ্টিতে চারদিক দেখল একবার। তারপর বলল, আমি কাফরি
বোকা বোকা নই। এসব আবল তাবল বলে আমাকে ভয় দেখাতে পারবেন না। আমার দিকে তাকাও রাসেল। তুমি নিজেও জানো আমি তোমাকে কতটাও ভালোবাসি। বারবার তুমি আমাকে প্রত্যাখ্যান করা সত্ত্বেও তোমার প্রতি আমার ভালোবাসা আরও বেড়েছে। আমাকে তুমি বিয়ে করবে? গত রাতেই বলেছি কদিনের মধ্যেই আপনি মারা পড়বেন। কাজেই এখন বিয়ে নিয়ে অযথা মাথা না ঘামিয়ে পাপ যা যা করেছেন সেগুলোর প্রায়শ্চিত্ত কিভাবে করবেন তা ভাবুন। আমি জানি রাসেল, তুমি ভালো ভবিষ্যৎ বক্তা। মাঝখানে বলে উঠল রাসেল, নইও খুব ভালো ভবিষ্যৎ বলতে পারে। জুলুদের ব্যবহার করে ওর বাবা মাকে খুন করিয়েছেন আপনি। আপনার মনে আছে সাগরের পাড়ে দাঁড়িয়ে শেয়াপির একটা কথা আপনাকে জানিয়েছিল ও? মনে আছে মানে? ওর শয়তানির কথা কি কখনো ভুলতে পারবো আমি? তোমার মতো ও এক জাদুকরি, তবে ওর আত্মাটা মনে হয় অনেক বেশি কালো। ওকে জুলুল্যান্ডে না নিলে কখনোই তোমার নাগাল পেতাম না আমি, বলল ইসমাইল। ও ফিরে আসছে মিস্টার ইসমাইল। অবশ্য আমি নিশ্চিত নই যে আপনাকে বিদায় বলার সময় ও পাবে কিনা। তুমি বলছো অল্প সময়ের মধ্যেই মারা যাব আমি, কিন্তু আমি একটুও ভয় পাচ্ছি না। আর তোমার কথা যদি ঠিক বলে ধরেও নি, তাহলে আসলেই কথা বলে নষ্ট করার সময় আমার নেই। কখন বিয়ের পিঁড়িতে বসছো বলো? কখনোই না, সাথে সাথেই বলল রাসেল। এই জন্মে বা অন্য কোনো জন্মেও না। আপনার দিকে তাকালেই শিউরে উঠি আমি। মনে হয় পায়ের উপর দিয়ে বুঝে একটা সাপ চলে গেল। আপনার হাতে তাকালেই তাতে রক্তের লাল দাগ দেখি আমি। নইর বাবা মা, আমার বাবা মা, আরও অনেকের রক্ত লেগে আছে আপনার হাতে। এটাই আপনার এটাই আমার উত্তর। মুহূর্তখানেক রাসেলের দিকে তাকিয়ে রইল ইসমাইল। তারপর বলল, ভুলে যাচ্ছ। যা আমি কেড়ে নিতে পারি সেটাই ভদ্রভাবে চাইছি। এখানে আমার মহিলারা ছাড়া আর কেউ তোমার কথা শুনতে বা তোমাকে দেখতে পাবে না। রাসেল ডাব, তুমি এখন আমার মুঠোর ভেতর। কথাটা শুনে স্বাভাবিকভাবেই ভয় পাওয়ার কথা রাসেলের, কিন্তু ইসমাইলকে অবাক করে দিয়ে অদ্ভুতভাবে হেসে উঠল রাসেল। আকাশে উড়ন্ত একটা ঈগল দেখিয়ে রাসেল বলল, ওই ঈগলটা আপনার হাত থেকে যতটা নিরাপদ তার চেয়ে বেশি নিরাপদ আমি। আর আমার দিকে আপনি একটা আঙুল তোলারও অনেক আগেই আত্মহত্যার হাজারটা উপায় খুঁজে নিতে পারি আমি। কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে ওসব কিছু দেখার সময় আপনি পাবেন না। নীরব হয়ে গেল ইসমাইল। কি বলবে বুঝতে পারছে না। তারপর যখন মুখ খুলল, সম্পূর্ণ ভিন্ন কথা বলল ও। বলল, আমাকে তুমি ঘৃণা করো রাসেল। এ নিশ্চয়ই ওই অভিশপ্ত লোক ডরিওর জন্য। ও কিন্তু আমার হাতের মুঠোয়। এবার তোমাকে এসপার ওসপার একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় আমার বউ হবে, নয়তো ড্যারিয়ান মরবে। বুঝেছ? এবার সত্যিই ভয় পেল রাসেল। কথা বললে ভয়টা প্রকাশ পেয়ে যাবে, তাই চুপ করেই রইল ও। ইসমাইল বলে চলেছে, অনেক ঝামেলা গেছে তোমার উপর দিয়ে। তুমিও ক্লান্ত। বুঝতে পারছো না কি বলবে। যদিও তোমার বিশ্বাস আমি তোমার বাবা মাকে খুন করিয়েছি, কিন্তু সেটাও সত্য নয়। তাই আমার প্রতি তোমার ঘৃণা অমূলক। বিয়ের জন্য অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক কাজ সামলাতে হবে। তাই চিন্তা ভাবনা করার জন্য 3 দিন সময় দিচ্ছি তোমায়। এরপরই মরবে ড্যারিয়েন। তারপর দেখব আসলেই তুমি আমার মুঠোয় আছো কি নেই। ওভাবে আমার দিকে তাকিয়ে লাভ হবে না। অনেক ঝুঁকি নিয়েছি। আরও 2-1টা ঝুঁকি নিলে তাতে নতুন করে কিছু আসবে যাবে না। ইত্যবসরে রিসার্চ ভালোই থাকবে। যাক, এখন আর তোমাকে প্রেম 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 কথা বলে বিরক্ত করব না। ওর জন্য পরে অনেক সময় পাবো। বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো রাসেল। বর্ষাটা তুলে গেট দেখিয়ে দিল। বলল, শুধু যান। চলে যাচ্ছি। আমার মহিলারা চেষ্টা করবে এই অজায়গায়
যতটা সম্ভব তোমাকে আরামে রাখতে। কিছু লাগলে ওদের বলো। বলে বেরিয়ে গেল ইসমাইল। পেছনে বোল্ট এটে বন্ধ করে দিল গেট। 16। বদলোকটা চলে গেছে পরে বদলোকটা চলে গেলে পরে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাসেল। আফসোস করতে লাগলো কেন যে জুলু সৈন্যদের দুই একজনকে সাথে আনলো না। ওদের সামনে এমন ধৃষ্টতা দেখাতে মোটেও সাহস পেত না ইসমাইল। তারপর ভাবতে বসলো কেন 3 দিন সময় দিল সে। সম্ভবত বুঝেছে ঈগলের উদাহরণটা আসলেও সত্য। তাই রিচার্ডের প্রাণের উপর হুমকি দিয়ে ওকে কাবু করতে চায় সে। হয়তো নিরুপায় হলে তাই করবে ইসমাইল। হয়তো সে ভেবেছে 3 দিন এসব চিন্তা করে দুর্বল হয়ে যাবে রাসেল। এসব যখন ভাবছে ফটক খুলে গেল। উঠানে প্রবেশ করলো 3 জন মহিলা। সসম্মানে রাসেলকে সালাম করে জানালো ঘর পরিষ্কার করতে পাঠানো হয়েছে ওদের। ওদের ভালো করে খেয়াল করলো রাসেল। 2জন সুদর্শনা কাফরি তরুণী আর একজনের বয়স 35 থেকে 40-এর মধ্যে। এই মহিলাটিকে এখন আর আকর্ষণীয় বলা যাবে না। চেহারায় ফুটে আছে কেমন একটা দুঃখী ভাব। সেই জানালো ওরা সবাই ইবু বেসির স্ত্রী আর তার নাম মামি। কিছুক্ষণের মধ্যেই কাজ সেরে বেরিয়ে এলো ওরা। বলল জুলার জন্য খাবার আনতে যাবে তারা। তখন রাসেল বলল যে ওর জন্য 3জনের কষ্ট করার দরকার নেই। খাবার নিয়ে মামি একা এলেই চলবে। রাসেলকে সেলুট করে ওরা চলে গেল। বলে গেল রাসেলের হুকুম পালিত হবে। স্পষ্টতই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তরুণী 2জন। কারণ ওকে ভয় পাচ্ছিল সবাই। রাসেলের ইনকো ছাজানা নাম ওদের কাছেও পৌঁছেছে। জানে ওই নামের প্রকৃত অর্থ কী। 1 ঘন্টা পরে খাবার নিয়ে এলো মামি। প্রায় সবই খেলো রাসেল। কারণ ওর মন বলছে সামনে শক্তি দরকার হবে। খেতে খেতেই মাটিতে বসে থাকা মামির সাথে কথা বলল। জানতে পারল মামি ইসমাইলের প্রথম বউ। কিন্তু কখনোই স্ত্রী হিসেবে ওকে মূল্যায়ন করেনি ইসমাইল। সমস্ত নিয়মকানুন অগ্রাহ্য করে দাসীর মতো আচরণ করেছে মামির সাথে। এমনকি ওর গবাদি পশু ছিনিয়ে নিয়ে দিয়ে দিয়েছে ইসমাইলের অন্য বউদের। তাই ইসমাইলকে মোটেও পছন্দ করে না সে। সাদা লোকের বউ হতে পেরে একসময় গর্বিত ছিল মামি। কিন্তু এখন মনে হয় এই লোকের চেহারা কোনোদিন না দেখলেই ভালো হতো। ব্যাস, ওকে পেয়ে গেছে রাসেল। কিন্তু এখনই মামিকে কিছু বলল না রাসেল। কেবল বলল রাতে মামি ওর সাথে থাকলে খুব খুশি হবে রাসেল। কারণ একা থাকা ওর নিয়ম না। শুনে মামি জানালো যে ইবু বেশি অনুমতি দিলে সানন্দে থাকতে রাজি সে। সাথে অবশ্য এটাও বলল যে আসলে এত বড় সম্মানের পাত্রী সে না। মামিকে থাকার অনুমতি দিল ইসমাইল। মজার ব্যাপার হচ্ছে ইসমাইল ভাবল মামিকে বিশ্বাস করতে পারে সে। তাই রাসেলের উপর গুপ্তচরগিরি করতে বলে দিল সে। কিন্তু রাসেলের সাথে কথা বলার সময় ওকে কথাটা জানিয়ে দিল মামি। তখন রাসেল বলল ইনকো সাজানার বিরুদ্ধে কিছু করলে স্বর্গের অভিশাপ এসে পড়বে মামির উপর। মামিও বলল যে এটা সে খুব ভালো করেই জানে। বানিয়ে এটা নিয়ে ইসমাইলকে কিছু একটা বলে দিলেই হবে। নানা কথা বলে মামিকেই মুখ খুলতে উৎসাহ দিল রাসেল। তাতে কাজও হলো। কিছু খবর জানতে পারল রাসেল। যেমন পুরো মাফুটি বসতির সর্দার হচ্ছে ইসমাইল। এখানে 60 থেকে 70 ঘর লোক বাস করে। তবে ইনকো সাজানা ও সাদা সর্দার ডরিওকে এখানে বন্দি করে রাখা নিয়ে ওরা সবাই বিব্রত ও বেশ ভয়ের মধ্যেই আছে। কারণ ওরা ভালো করে জানে ইনকো সাজানা যেখানে যাবে জুলুরাও সেখানে যাবে। মাফুটির অধিবাসীরা নিজেরাও জুলু। তাই ওরা ভালো করেই জানে জুলু সৈন্য আগমনের পরিণাম কি হতে পারে। এমনকি চিৎকারকারীর মৃত্যু নিয়েও ওরা ভীষণ অস্বস্তিতে আছে। ওদের ধারণা এই মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবে ইবু বেসির ইন্ধন আছে। সর্দার ডরিওকে এখানে বন্দি করে রাখতেও ওদের আপত্তি ছিল। বিশেষত সে যখন ওদের কোনো ক্ষতি করেনি। উপরন্তু
ইনকো সাজানার নিরাপত্তার ছায়ায় আছে সে। কিন্তু ইবু বেসির ভয়ে বাধ্য হয়েছে তারা, কারণ কথা না শুনলে গবাদি পশু তাড়িয়ে দিতে পারে ইবু বেসি, এমনকি প্রাণেও মেরে ফেলতে পারে। এর নমুনা র্যাসেল নিজেই দেখে এসেছে। রামা হতে একজনকে মেরে ফেলেছে সে, তবে কোনো কারণে ভয়ে আছে ইবু বেসি। মাফুটির পাথুরে প্রাচীর ক্রমেই শক্ত করছে সে। টাউনের সবাইকেই এই কাজে লাগিয়ে দিয়েছে। শিশুবৃদ্ধ কাউকে রেহাই দিচ্ছে না। ইসমাইলের অতীত বর্তমান নিয়ে আরও অনেক তথ্য জানল র্যাসেল। তারপর মামিকে অনুরোধ করল যদি পারে ডরিওর কাছে যেন একটা খবর পৌঁছে দেয় সে। সেটা হচ্ছে র্যাসেল সুস্থ আছে, ভালো আছে। খুব দেখে শুনে পা ফেলতে হবে ডরিওকে। আর ওরা দুজনেই ভীষণ বিপদে আছে। এর বেশি কিছু বলতে সাহস পেল না, কারণ ধরা পড়লে মামিকে পিটিয়েই হয়তো পেটের কথা বের করে আনবে ইসমাইল। এরপর আর কিছু বলার না থাকায় শুয়ে পড়ল র্যাসেল। পরের দিনটাও একইভাবে কাটলো। গাছের ছায়ায় বসে থেকেই বেশিরভাগ সময় কাটিয়ে দিল র্যাসেল। সন্ধ্যায় মামি এসে জানালো কড়া প্রহরা থাকায় ডরিওর কুরের কাছে যেতে পারেনি সে। আর প্রাচীর শক্তিশালী করার কাজে আরও গতি এনেছে ইসমাইল, এমনকি ওর নিজের বউদেরও কাজে লাগিয়ে দিয়েছে। এভাবেই কেটে গেল সেই দিনটা। পরবর্তী দিন দিবাগত রাতে আবার এলো মামি। জানালো ক্লান্ত ক্লান্ত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ডরিওর কুড়িতে পৌঁছে গেছিল সে। দেখেছে হাত বাঁধা অবস্থায় উঠানে পায়চারি করছে সাদা সর্দার। বেড়ার ফোকর দিয়ে কথা বলে তার কাছে র্যাসেলের বার্তা পৌঁছে দিয়েছে মামি। আগ্রহ নিয়ে র্যাসেলের বার্তা শুনেছে সে। খবর পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছে র্যাসেলকে, আর বলতে বলেছে যে সে নিজেও সুস্থ আছে, তবে তার মন খুব অশান্ত। ভবিষ্যতে কি হবে কেউ জানে না, সেটা পুরোই ঈশ্বরের হাতে। মানসিক শক্তি ধরে রাখতে বলেছে সে। তবে এরপরই প্রহরী জেগে যাওয়ায় ওখানে আর থাকতে পারেনি মামি, চলে এসেছে। আরেকটা খবর হচ্ছে সেদিন বিকেলে এক ছোকরা রাখালকে পাঠানো হয়েছিল বাইরে চড়ে বেড়ানো কিছু গরু জড়ো করতে। ইবু বেসিকে কিছু খবর দিয়েছে সে, সেগুলো নিষ্কানে শুনে এসেছে মামি। ছেলেটা বলেছে যে সে যখন গরু জড়ো করছিল তখন এক জুলু আসে তার কাছে। জুলু লোকটির শ্বাস পোশাক দেখেই ছেলেটা আন্দাজ করেছে বিরাট বড় কোনো সর্দার সে। তবে লোকটি একা এসেছিল দেখে মনে হয়েছে অনেক পথ হাঁটায় ভীষণ ক্লান্ত সে। লোকটি জিজ্ঞেস করে যে ইনকো ছাজানা আর সাদা সর্দার ডরিও মাফুটিতে বন্দী হয়ে আছে, কথাটা সত্য কিনা। উত্তর দিতে ছেলেটি দ্বিধা করায় হুমকি দিয়ে সে বলে সত্য কথা না বললে বর্ষা দিয়ে ওকে ফুটো করে হৃৎপিণ্ড বের করে আনবে সে। লোকটি আরও বলে যে সে রামাহ হয়ে এসেছে, নানান অদ্ভুত ঘটনা দেখে এসেছে সে, কাজেই জানে তার ধারণা সত্য। তবুও প্রশ্ন করেছে নিশ্চিত হতে। ওখানে মরণোন্মুখ এক লোক তার কাছে সবই বলে দিয়েছে। তারপর ইসমাইলকে দেবার জন্য ছেলেটিকে একটা বার্তা দিয়েছে সে। সেটা হচ্ছে ইবু বেসিকে বলবে তার সমস্ত অপকর্মের কথা আমি জানি। যদি ইনকো সাজানার একটুও ক্ষতি হয় বা সাদা সর্দার ডরিওর এক ফোঁটা রক্তও ঝরে, তাহলে মাফুটি টাউনের জীবিত সবাইকে ধ্বংস করে ফেলবো আমি, এমনকি একটা ইঁদুরও রেহাই পাবে না। ইবু বেসিকে আরও বলবে তার পালাবার উপায় নেই। চিৎকারকারীর শিষ্যরা ফিরে এসেছে। মাফুটিতে মাফুটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে তারা। ছেলেটা ছেলেটা জিজ্ঞেস করেছিল কে এই বার্তা দিয়েছে। জবাবে জুলুটি বলেছে আমি কালো ষাঁড়ের শিং, আমি মহান হাতির সুর, আমি জুলু রাজা ডিনগানের মুখ। এই বলে ফিরতি পথ ধরে ধরে জুলুটি। ছেলেটির মুখে যেমন শুনেছে সেই মোতাবেক লোকটির চেহারার বর্ণনা দিল মামি। র্যাসেল বুঝল জুলুটি টাম্বুসা ছাড়া আর কেউ না। ওদিকে ইসমাইল ওর লোকদের বলেছে জুলুটি রাজার মুখ নয়, কারণ রাজার দূত কখনো একা আসে না। কিন্তু মাফুটিবাসীরা
ওর কথা বিশ্বাস করেনি। এদিকে ওরা পড়েছে মহাবিপদে, কারণ সবাই চাইছে পালাতে, কিন্তু টাউন ছেড়ে বের হলেই কাফি পাহারাদের হাতে গিয়ে পড়বে ওরা। আর থেকে থেকে ডিনগানের দূতের মৃত্যু হুমকি। আর থেকে গেলে ডিনগানের দূতের মৃত্যু হুমকি। কি করবে কেউ বুঝতে পারছে না। উভয় সংকটে পড়েছে ওরা। তখন র্যাসেল বলল, মাফুটিবাসীরা তাহলে ওকে আর ডরিওকে জুলুদের হাতে বা উপকূলের সাদা লোকদের হাতে তুলে দিচ্ছে না কেন? তাহলেই তো ওরা নিরাপদ হয়ে যায়। জবাবে মামি বলল যে ইবুবেসির কাছে বন্দুক আর প্রচুর গুলি আছে। ওরা কিছু করতে গেলেই নির্বিচারে গুলি করে মারবে ওদের। ওদিকে জুলুরা যদি দেখে ইনকো সাজানা ওদের সাথে, তাহলে জুলুরাও ওদের মারবে। আর আজ সকালে ইবুবেসি বলে পাঠিয়েছে যে র্যাসেলকে দেয়া তার প্রস্তাবের জবাব নিতে আগামীকাল এখানে আসবে সে। র্যাসেলের স্বস্তি চলে গেছে, যদিও নিজেকে নিয়ে ও ভাবে না, কিন্তু রিচার্ডের প্রাণনাশের হুমকি দিয়েছে ইসমাইল, সেটাই ওর ভয়। র্যাসেল ভাবছে, ইস, এর মধ্যেই যদি সৈন্য নিয়ে ফিরে আসতো টাম্বুসা। কিন্তু র্যাসেল জানে তা হবার নয়। সৈন্য নিয়ে ফিরে আসতে টাম্বুসার অনেক সময় লাগবে। ততক্ষণে যা হওয়ার হয়ে যাবে। একমাত্র ভরসা ইসমাইলের নিজের লোকেরাই যদি বিদ্রোহ করে, কিন্তু তাও সম্ভব হবে না, কারণ ইসমাইলকে ভীষণ ভয় করে মাফুটিবাসীরা। র্যাসেল বুঝতে পারছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই এখন ওর করার নেই। ভাগ্যে যা আছে তাই হবে। নিজের ঘরে একা বসে আছে ইসমাইল। মাটির দিকে তাকিয়ে আছে সে, চিন্তিত, ভীষণ চিন্তিত। এই অবস্থায় ওকে দেখতে পেলে একটু হয়তো স্বস্তি পেত র্যাসেল। আনমনেই দাড়ি টেনে তুলছে সে। খানিক পানি মিশিয়ে রাম গিলছে, কিন্তু এই আগুনের মতো তরলটাও ওকে শান্তি দিতে পারছে না। ইসমাইল নিজেই ভাবছে র্যাসেলকে পাওয়ার ইচ্ছাটা পাগলামির পর্যায়ে চলে যাচ্ছে। তারপরও বেঁচে থাকতে ওকে পাওয়ার আশা ত্যাগ করতে পারবে না ইসমাইল। কিন্তু কথা হচ্ছে, বেশি জোর খাটাতে গেলে র্যাসেলই আত্মহত্যা করে বসতে পারে, সেটাই বড় ভয়। র্যাসেল শপথ করে বলেছে ইসমাইলের বউ হওয়ার চেয়ে মরে যাওয়াও ওর জন্য ভালো। শপথ ভাঙার মেয়ে র্যাসেল না, মেয়েটা ওকে ঘৃণাও করে। ইসমাইলেরও জানা আছে যে সেটা বিনা কারণে না। এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে রিচার্ড ড্যারিয়ানের নাম করে র্যাসেলকে চাপ দেয়া, কারণ বদমাসটাকে ভালোবাসে মেয়েটা। হয়তো ওর কথা বলেই র্যাসেলকে মচকানো সম্ভব। কিন্তু এ পথেও বিরাট বাধা আছে। সেটা হচ্ছে ডিনগানের শপথ। শপথ করে রাজা বলেছে ড্যারিয়ানের রক্ত ঝরলে ইসমাইলকে ধ্বংস করে ফেলবে রাজা। রাজাও নিজের কথার নড়চড় করে না। ওদিকে রাখাল ছোকরাটার সাথে যে জুলুর দেখা হয়েছে একই কথা শুনিয়ে গেছে সেও। সুতরাং ইসমাইল ভালো করেই বুঝতে পারছে যে বাঁচতে হলে ড্যারিয়ানের রক্ত ঝরানো চলবে না। আজ হোক বা কাল জুলু সৈন্যরা যে আসবেই, তাতেও ইসমাইলের মনে কোনো সন্দেহ নেই। র্যাসেলকে দিয়ে কোনোভাবে জুলুদের হয়তো বুঝ দেওয়ানো যাবে যে স্বেচ্ছায় ওর স্ত্রী হয়েছে সে, কিন্তু ড্যারিয়ানের মৃত্যুর কোনো ব্যাখ্যা দেয়া সম্ভব না। তাই অখ্যাত এক ওঝা বুড়ির সহায়তায় ড্যারিয়ান সমস্যা সমাধানের একটা উপায় বের করেছে সে। গলায় নির্জলা রাম ঢেলে দিল ইসমাইল, তারপর দোরগোড়ায় গিয়ে কাউকে ডাকল। ইসমাইল ঘরে ঢুকতে ঢুকতেই দরজায় উদয় হলো চেহারায় হাজারখানেক ভাঁজ পড়া এক বুড়ি। চুলের সাথে ঝুলছে মাছের ব্লাডার, আর গায়ে পেঁচানো সাপের চামড়া দিয়ে বানানো মোচা। শ্বাস পোশাকের বাহারেই বোঝা যাচ্ছে মহিলাটি অবশ্যই জাদুকরী বা ওঝা। ওষুধটা বানিয়েছ মা? প্রশ্ন করল ইসমাইল। হ্যাঁ ইবু বেশি বানিয়েছি।
এই জিনিস কেবল আমি বানাতে পারি। দারুণ কাজের জিনিস আমার ওষুধ। এর দাম অনেকগুলো গরু। তা ওষুধটার জন্য কয়টা গরু যেন দেবেন বলেছিলেন ইবু বেছি? 6টা গরু, তাই না? আগ্রহের সুরে প্রশ্ন করলো ওঝা মহিলাটি। না, 3টা। তবে তোমার ওষুধ যদি আমার চাহিদা মোতাবেক কাজ করে তাহলে আরও 3টা গরু দেব। এখন বলো, জিনিসটা কাজ করে কিভাবে? প্রশ্ন করলো ইসমাইল। ওষুধটা খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই শরীর মৃতদেহের মতো নিথর শীতল হয়ে যাবে। এমনকি চিকিৎসকেরাও বলতে পারবে না সে বেঁচে আছে না মরে গেছে। 1 থেকে সর্বোচ্চ 3 দিন এই অবস্থায় কাটবে। তারপর আবার বেঁচে উঠবে সে। ধীরে ধীরে শক্তিও ফিরে পাবে, কিন্তু চিতি ফিরবে না। পুরো 1 চাঁদ, অর্থাৎ 1 মাস অতিক্রম হওয়ার আগে আগের কিছুই মনে করতে পারবে না সে। এমনকি চিতি ফিরে পেলেও ওই 1 মাসের কিছুই তার মনে থাকবে না। ওই সময়টায় একটা সদ্যজাত শিশুর মতো হয়ে থাকবে সে। সব কিছুই তাকে হাতে ধরে শেখাতে হবে। মিথ্যে বলছো মা। এমন ওষুধের কথা আমি কেন কেউই কখনো শোনেনি। শোনেনি কারণ ওষুধটা আমি ছাড়া আর কেউ বানাতে পারে না। আর আমার আগে পারতো কেবল আমার দাদি। সেই আমাকে শিখিয়ে গেছে। আপনি ভয় না পেলে এর কার্যকারিতার নমুনা চাক্ষুষ দেখাতে পারি। ওই যে আপনার কুকুরটা শুয়ে আছে, ডাকুন ওটাকে। দুধে মিশিয়ে ওটাকে খাওয়াচ্ছি, দেখুন। কুকুরটাকে ডাক দিতে দ্বিধা করছে ইসমাইল, কারণ ওটাকে খুব পছন্দ করে সে। ভয় পাচ্ছে ওটা যদি আসলেই মরে যায়। কিন্তু শেষে ডাকলো। কুকুরটা এসে ইসমাইলের মুখের দিকে তাকিয়ে বসে রইল। বুড়ি ওঝা দুধে একটু ওষুধ মিশিয়ে খেতে দিল কুকুরটাকে, কিন্তু দুধের গন্ধ শুকে মুখ ফিরিয়ে নিল কুকুরটা। বুড়ি তখন ইসমাইলকে বলল, কুকুরটা আমাকে দেখতে পারে না। 2 দিন আগে কামড় দিয়েছে আমাকে। ও আমার হাত থেকে খাবে না। আপনি দিন, খেয়ে নিবে। তখন কুকুরটার মাথায় একটু হাত বুলিয়ে দুধটা সামনে দিল ইসমাইল। নির্দ্বিধায় পুরো দুধটুকু খেয়ে ফেলল কুকুরটা। চকচক করছে বুড়ি ওঝার চোখ জোড়া। খুশিতে ডগমগ করতে করতে সে বলল, শয়তান জানোয়ার, আর কখনো ওটা আমাকে কামড়াতে আসবে না। লম্বা সময়ের জন্য আমাকে ভুলে যাবি তুই। দেখুন ইবু বেশি, দেখুন। মহিলাটি কথাটা বলতে বলতেই কুইকু করে আর্তনাদ করে উঠল জানোয়ারটা। 2 কদম এগিয়ে এসে ইসমাইলের হাত চেটে দিতে গেল, কিন্তু পারল না। মাটিতে পড়ে গেল। এক গোরান দিয়ে নিথর হয়ে গেল কুকুরটা। একদম মৃতবৎ পড়ে রইল মাটিতে। রেগে গেছে ইসমাইল। ডাইনি বুড়ি। কুকুরটাকে পছন্দ করতাম আমি। ওটাকে মেরে ফেললে? না ইবু বেশি, মারিনি। কিন্তু যাকে আপনি সত্যিই ভালোবাসেন তাকে কেন এই ওষুধ দিতে চান? যাক, ভয় পাবেন না, কুকুরটা মরেনি। খুব সামান্য ওষুধ দিয়েছি। কাল সকালবেলায় হেঁটে চলে বেড়াবে ওটা, তবে কাউকে চিনবে না। কিন্তু এই ওষুধটা কার উপর প্রয়োগ করবেন ইবু বেশি? লেডি জুলার উপর? তার উপর কিন্তু ওষুধটা কাজ নাও করতে পারে, কারণ খুবই শক্তিশালী সে। তার ক্ষতি করা সম্ভব না। ধুর বোকা বুড়ি, তুমি কি ভাবছো যে ইনকো সাজানার উপর এসব কৌশল খাটাবো আমি? তাকে তো আপনি বিয়ে করতে চান, তাই না? কিন্তু আমার মনে হয় এতে লেডি জুলার সম্মতি নেই। তার মানে ওষুধটা তাহলে সাদা সর্দার ডরিওর জন্য। যাক, ওসব আপনার মাথা ব্যথা। তবে ওষুধটার দাম হিসেবে আমাকে 6টা গরু দেবেন বলেছেন ইবু বেশি। ডাকিনী বিদ্যার চর্চার অপরাধে মরতে বসেছিলাম একবার। তখন আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি। তাই আপনার প্রাণ বাঁচানোর স্বার্থে 2টো কথা বলছি, শুনুন। সর্দার ডরিওর উপর ওষুধটা প্রয়োগ করবেন না। কেন নয় বুড়ি? ওষুধটা কি তাকে মেরে ফেলবে? না, যেমনটা বলেছি ঠিক তেমনই কাজ করবে আমার ওষুধ। কিন্তু আপনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি আমি। স্বপ্নে ইনকো সাজানা আর এই সর্দার ডরিও ছিল। দেখেছি ওরা খুব খারাপভাবে আপনার মৃত্যু ডেকে এনেছে। একটু বুদ্ধি খাটান ইবু বেশি। ইনকো সাজানা আপনার জন্য না, ডরিও আর লেডি জুলা দুজনকেই মুক্ত করে দিন। পারবো না ওঝার বেটি।
পাথরের সামনে পড়ে নদীর গতি কি রুদ্ধ হয়? সাগরের টানে ছুটে আসা চোদ কি উজানের দিকে ফিরতে পারে? পারে না। আমার অবস্থাও ওই চোতের মতো, আর সাগরের মতো আমাকে ডাকছে জুলা। এই ডাক উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব না। ওর জন্য যদি মরতেও হয় তাই সই। র্যাসেলকে ছাড়া বুড়ো হওয়ার চেয়ে ওকে পেতে গিয়ে মরে যাওয়াও ভালো, বলল ইসমাইল। বুঝেছি। আপনার মতো মানুষ আগেও দেখেছি। নারী পুরুষ দুই দলই কোনো না কোনো অন্যায়ের শাস্তি দিতে তাদের ভেতর খারাপ আত্মা ঢুকিয়ে দেয়া হয়। স্বয়ং ইনকো সাজানা অথবা যেসব শক্তি তাকে পাহারা দেয় তারাই আপনার ভেতর অমন একটা খারাপ আত্মা ঢুকিয়ে দিয়েছে।